শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি পাওয়া ৬ ফেব্রুয়ারি ১৯৯৭ সাল যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর ডিগ্রি প্রদান করে। এই ডক্টরেট ডিগ্রি প্রদানের আগে ১৯৯৬ সালের শেষ প্রান্তে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েলসিং বাংলাদেশ এসেছিলেন। জন ওয়েলসিং ৪-৫ দিন বাংলাদেশে ছিলেন। বাংলাদেশে অবস্থানকালে জন ওয়েলসিং ৩ দিন ছিলেন ঢাকায় এবং ১ দিন ছিলেন গোপালগঞ্জে। ঢাকায় অবস্থানকালে জন ওয়েলসিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনেই থাকতেন। গণভবন থেকেই জন ওয়েলসিংকে ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হতো। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, সংসদ ভবন, স্মৃতিসৌধ ইত্যাদি জায়গাসমূহ দেখানো হলো এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করে জন ওয়েলসিংকে বোঝানো হলো। একদিনের সফরে টুঙ্গিপাড়াও নিয়ে যাওয়া হলো। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান এর মাজার দেখানো হলো। গোপালগঞ্জ সার্কিট হাউসে রাত্রি যাপন করার পরের দিন আবার ঢাকায় নিয়ে এসে বঙ্গবন্ধু জাদুঘরের সমস্ত ছবি এবং নিদর্শনগুলো খুবই ভালোভাবে ব্যাখ্যা করে জন ওয়েলসিংকে বুঝিয়ে দেওয়া হলো। শুধু বুঝিয়ে দেওয়া হলো না, একেবারে তোতা পাখির ন্যায় মুখস্থ করে দেওয়া হলো। জন ওয়েলসিংকে সমস্ত কিছু বুঝিয়ে মুখস্থ করে দেওয়ার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত জন ওয়েলসিংকে সব কিছু বুঝিয়ে দিয়ে মুখস্থ করিয়ে দিলেন। সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল প্রদানের বিষয়টিও ভালোভাবে বুঝিয়ে দিলেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েলসিং নগদ এবং বাকি মিলিয়ে অনেক উপঢৌকন নিয়ে বাংলাদেশ থেকে চলে গেলেন, কিন্তু গণভবন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন এটা সেনবাবু জন ওয়েলসিংকে বলেননি। ফলে জন ওয়েলসিং ধরে নিলেন ধানমন্ডি ৩২ নম্বরের ওইটা মিউজিয়াম, জাদুঘর, টুঙ্গিপাড়াটা বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি, আর বিশাল দুর্গের ন্যায় গণভবনটা শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বাড়ি। তাই ৬ ফেব্রুয়ারি ১৯৯৭ সাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদানকালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েলসিং যে মানপত্র পাঠ করেন তার এক জায়গায় লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আপনার পিতার বিশাল দুর্গের মতো পৈতৃক বাসভবনে বন্দী রাখলেও আপনার উদ্যমতাকে, আপনার চেতনাকে দমিয়ে রাখতে পারেনি। বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ি ও তার উত্তরাধিকারের মধ্যে আটকে থাকলেও ইত্যাদি ইত্যাদি। জন ওয়েলসিং তার মানপত্রে যে বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ির উল্লেখ করেছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার বাড়ি নয়, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। একমাত্র গণভবনেই বিশাল দুর্গের মতো। তাছাড়া শেখ মুজিবুর রহমানের বিশাল দুর্গের মতো কোনো বাড়িঘর কোথাও নেই। দেশের মানুষ না খেয়ে মরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ বিমান কিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেশিয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকীকে সঙ্গে নিয়ে এক বিকেলে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রীকে রাশিয়ার MiG-29 বোমারু বিমান, যুদ্ধ বিমান ক্রয় করার পরামর্শ দিয়ে বললেন, এই যুদ্ধ বিমান ক্রয় করলে উত্তর পাড়ার লোকেরাও, ঢাকা ক্যান্টনমেন্টের সৈনিকরা খুশি থাকবে এবং আমরা ভারতের দালাল না এটাও জনগণ মনে করবে। উপস্থিত মোটরসাইকেল আরোহী বলল, খবরদার নেত্রী, এই কাজ করবেন না। দেশের কোটি কোটি মানুষ বেকার। যুদ্ধ বিমান ক্রয় না করে যে টাকা দিয়ে যুদ্ধ বিমান ক্রয় করবেন সেই টাকা বেকারদের কর্মসংস্থানে বরাদ্দ করেন। শেখ রেহানা ও তার স্বামী শফিক সিদ্দিকীর চেহারায় ভিতরে ভিতরে প্রচণ্ড রাগ হওয়ার ছাপ ফুটে উঠল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিমান তো বাকিতে কিনব। তখন মোটরসাইকেল আরোহী বলল, যতই বাকিতে কেনেন এই টাকা তো এই দেশকেই শোধ করতে হবে। নেত্রী এ কথাটা খেয়াল রাখবেন, যদি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, দেশের উন্নতি করতে পারেন, তাহলে এদেশের মানুষ শুধু আপনাকেই না, আপনার নাতিপুতিকেও মাথায় করে রাখবে। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বললেন, তোমার সাথে কি একটু একাকী কথা বলা যাবে না? না তোমার লোকজন কথার মধ্যে বা হাত দিতেই থাকবে। মোটরসাইকেল আরোহী বাইরে চলে গেল। কথা হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ও তার স্বামী শফিক সিদ্দিকী বাংলাদেশের মতো একটি দিনহীন দরিদ্র দেশের
কর্ণধার হয়ে কেন যুদ্ধ বিমান ক্রয় করেন? ভারতের সাথে যুদ্ধ করার জন্য? মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনা, শেখ রেহানা গঙের কি কখনোই ভারতের সাথে যুদ্ধের কথা চিন্তা করতে পারে? নিশ্চয়ই না। শেখ পরিবার কখনোই ভারতের সঙ্গে যুদ্ধের কথা চিন্তা করতে পারে না, বরং শেখ হাসিনা, শেখ রেহানারা সদা সর্বদা ভারতকে তাদের ব্যক্তিগত ও পরিবারগত অভিভাবকই মনে করেন। তারা সব সময়ই ভারতের রাজনীতিবিদদের, বিশেষ করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে পিতৃতুল্যই মনে করেন। ভারতের সাথে যুদ্ধ করবেন না, তারপরও যুদ্ধ বিমান ক্রয় করেন। রহস্যটা কি? তাহলে কি হাসিনা, রেহানা গঙেরা জানেন না যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব দেশ? এদেশের মানুষের দিনে আধা পেট আহার জোটে না, বস্ত্র নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই। এসব কি তারা জানেন না? নিশ্চয় জানেন। তারা সবাই মানেন। আবার এটাও নিশ্চিত যে আর যাই হোক, শেখ হাসিনা, শেখ রেহানা তাদের অভিভাবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কখনোই যুদ্ধ বিমান ক্রয় করবেন না। তাহলে তারা যুদ্ধ বিমান ক্রয় করেন কেন? একথা মনে রাখতে হবে, দেশের প্রতিরক্ষা খাত হচ্ছে এমন একটা খাত যে খাতের ব্যয় সম্পর্কে মহান জাতীয় সংসদেও কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণেই প্রতিরক্ষা ব্যয় সম্পর্কে কোথাও কোনো প্রশ্ন তোলা যাবে না। শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও একই নিয়ম। সেজন্যই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বোফোর্স কেলেঙ্কারিতে স্পষ্ট জড়িত থাকা সত্ত্বেও ভারতের পার্লামেন্টে এ নিয়ে তেমন কোনো হই-হুল্লোড় হয়নি। এই প্রতিরক্ষা খাত থেকেই বর্তমান বিশ্বে সবচাইতে বেশি দুর্নীতি হচ্ছে। প্রতিরক্ষা ব্যয়ের যেহেতু কোনো জবাবদিহিতা নেই, সেহেতু এই খাতে দুর্নীতি করা বা কমিশন নেওয়া অতীব সহজ। প্রশ্ন হচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না, তথাপি শেখ হাসিনা, শেখ রেহানাগণ বর্তমানে যুদ্ধে অকার্যকর পুরনো সেকেলে রাশিয়ান মিগ-29 যুদ্ধবিমান কেন ক্রয় করেন? এর উত্তর শুধু কমিশন। শুধু কমিশন পাওয়ার জন্যই এই অত্যাধুনিক যুগে অত্যাধুনিক কার্যকর জঙ্গি বিমানের পরিবর্তে অকার্যকর সেকেল পুরনো ধ্বজভাঙ্গা বোমারু বিমান ক্রয় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কেশিয়ার শেখ রেহানা। এই রকম একটি ডিলে কম করে হলেও শত শত কোটি টাকা পেয়ে থাকেন।